6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক। ব্রিটেনে একদিনে 1 লাখের বেশি করোনা আক্রান্তের রেকর্ড। দেশে দেশে ফের কড়াকড়ি। ফাইজারের মুখে খাওয়া ট্যাবলেটের অনুমোদন যুক্তরাষ্ট্রের। এবং বড়দিন উপলক্ষে সেজেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। বর্ণিল আলোকসজ্জায় উৎসবের আমেজ, বন্ধু স্বজন নিয়ে দর্শনার্থীদের ভিড়। আজ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে 6 দিনের সরকারি সফরে গতকাল মালদ্বীপ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্ট্যাটিক গার্ড এবং লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে। বুধবার স্থানীয় সময় বেলা 3টার কিছু পরে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি বর্ণাঢ্য স্ট্যাটিক গার্ডে দেশটিতে অভ্যর্থনা জানানো হয় সরকার প্রধান শেখ হাসিনাকে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। বেলা 12টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক প্রতিনিধি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফর শেষে 27 ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সঙ্গীত উৎসবে মঞ্চ মাতিয়েছেন বলিউড হার্টথ্রোব সালমান খান সহ আন্তর্জাতিক তারকারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। এবার ওমিক্রন দাপটে যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়ালো। এরই মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় কর্মী সংকটে পড়েছে দেশটির বিভিন্ন খাত। আক্রান্তের নতুন রেকর্ডে উদ্বিগ্ন ব্রিটিশরা। করোনার নতুন ঢেউ ঠেকাতে চীনের শিয়ান শহরে ফের লকডাউন জারি করা হয়েছে। এদিকে ওমিক্রন মোকাবেলায় বাইরে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্পেন সরকার। নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেলজিয়াম সহ বিশ্বের বিভিন্ন দেশ। ওমিক্রন ঠেকাতে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করেছে তুরস্ক, গ্রিস সহ ইউরোপের অধিকাংশ রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার নতুন ধরন অমিক্রনের দাপটে বিপর্যস্ত যুক্তরাজ্য। বিশেষজ্ঞদের শঙ্কায় যেন সত্যি হলো, অমিক্রনের সুনামি বয়ে যাচ্ছে যুক্তরাজ্য জুড়ে। প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ কোভিড আক্রান্তের রেকর্ড দেখল ব্রিটেনবাসী। দেশটিতে করোনা মহামারীর শুরুর পর থেকে এ যাবৎকালে সবশেষ একদিনে সর্বোচ্চ 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় 2 বছর আগে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো যুক্তরাজ্যে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। সংকট মোকাবিলায় সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে এরই মধ্যে 30 লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। তবে আরও বেশি সংখ্যক মানুষকে বুস্টার ডোজের আওতায় আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। বড়দিন ঘিরে অমিক্রন তার সর্বোচ্চ ভয়াবহ রূপ দেখাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করলেও কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে বরিস জনসন। অমিক্রনের দাপটে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে স্পেনেও। এ অবস্থায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতদিন ঘরে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও সবশেষ জুনে কিছুটা শিথিল করা হয়। তবে এখন থেকে আবারও বাইরেও মাস্ক পরার নির্দেশনা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এখন পর্যন্ত দেশটির 80% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তবে অমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজের উপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।
বড়দিন উদযাপন করতে গিয়ে অমিক্রন যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সিনেমা হল, থিয়েটার ও পূর্ব নির্ধারিত বিভিন্ন খেলার আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। সব ধরনের আভ্যন্তরীণ অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হল, ক্রিসমাস ভিলেজ, বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এগুলো বন্ধ থাকবে। শিক্ষার্থীরা যেন ছুটি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই লক্ষ্যেই এসব বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ওমিক্রন মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে গ্রিসও। এরই মধ্যে টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রের ব্যবস্থা করেছে দেশটির সরকার। ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টিকাদানের আওতায় আনতেই এই উদ্যোগ। কোভিড নিয়ন্ত্রণে নিজেদের উদ্ভাবিত তুর্কোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে তুরস্ক। যারা এখন পর্যন্ত টিকা নেয়নি তাদেরকে শিগগিরই ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থাও আবারও অবনতির দিকে। দেশটির উত্তরাঞ্চলীয় শিয়ান শহরে লকডাউন জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। প্রায় 1.5 কোটি মানুষের বসবাস শহরটিতে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে 2 দিনে পরিবারের একজনকে নিত্য প্রয়োজনীয় বাজার করার সুযোগ দেওয়া হচ্ছে। ওমরিনান, সময় সংবাদ। গেল কয়েক মাসের রেকর্ড ভেঙে ফ্রান্সে একদিনে 84,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে গড়ে এখন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 50 থেকে 60,000 মানুষ। এই মাসের শেষ দিকে আক্রান্তের সংখ্যা প্রতিদিন 1 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারণ মানুষ। করোনার পাশাপাশি বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে করোনা নিয়ে আগে থেকে চিকিৎসা বিজ্ঞানীরা যে শঙ্কা আর অনুমানের কথা বলেছিলেন তা অনেকটাই যেন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরনের কণ্ঠেও শোনা গেল সেই শঙ্কার কথাই। তিনি বলেছেন আগামী মাস থেকেই ফ্রান্সে করোনায় আক্রান্ত হতে পারেন প্রতিদিন 1 লাখ মানুষ। এদিকে ফ্রান্সে গেল কয়েক মাসের সর্বোচ্চ একদিনের রেকর্ড ভেঙে ফ্রান্সে একদিনের নতুন রেকর্ড হয়েছে 83,000-এর বেশি মানুষ। একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে 83,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে এখন গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 50 থেকে 60,000 মানুষ। আর ফ্রান্সে করোনায় আক্রান্তের মধ্যে অন্তত 20% করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। ওমিক্রন এবং করোনা ভাইরাসের প্রখর, সেই দিকে গ্রিপ ভাইরাসের যে প্রখর, সেতে বাচ্চারা যেমন আক্রান্ত হচ্ছে, বড়রাও আক্রান্ত হচ্ছে। ক্রিসমাসের আগে অলরেডি আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ক্রিসমাস উপলক্ষে অলরেডি প্যারিস থেকে মানুষ বিভিন্ন শহরে যাওয়া শুরু করে দিয়েছে। এই বিভিন্ন শহরে আসা যাওয়ার কারণে হয়তো আতঙ্কের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। করোনা আক্রান্ত বাড়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্যান্য দেশেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সে কারণে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। আর ফ্রান্সে ক্রিসমাসের পর নতুন বিধিনিষেধ আসতে পারে বলে মনে করছেন অনেকেই। আর করোনা ছাড়াও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এখন সাধারণ মানুষজন, বিশেষ করে শিশুরা। আর হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ বাড়ায় চিকিৎসা পেতেও বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। এদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষজন। আর ফ্রান্সে 5 থেকে 11 বছরের শিশুদেরও করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সংক্রমণ অনেক বেড়ে গেলেও ফ্রান্সে এখন বড় কোনো বিধিনিষেধ নেই। তবে ক্রিসমাসের পর দেশটিতে বড় বিধিনিষেধ আরোপ করা হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মামলুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানিতে এবার টিকা গ্রহণে অনাগ্রহীদের সাথে সাথে গ্রহীতাদের জন্য করোনা নীতিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এদিকে ভ্যাকসিন গ্রহণের পরও নতুন করে করোনায় আক্রান্তের ঘটনায় শঙ্কিত দেশটির স্থানীয় সহ প্রবাসীরা। জার্মানি থেকে বেঁধে দেয়া নতুন নিয়মের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। দিনে দিনে নিঃশব্দ আততায়ী হয়ে ওঠা করোনাকে যেন কিছুতেই বশে আনা সম্ভব হচ্ছে না। জার্মানিতে জাতীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য বলছে এখন পর্যন্ত 70 লাখ মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে 1,09,000-এরও বেশি মানুষের। বরাবরের মতোই প্রশাসনের পক্ষ থেকে করোনাকে ঠেকাতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকলেও প্রাণহানির ঊর্ধ্বগতি ঠেকাতে এবার টিকা গ্রহণে অনাগ্রহীদের পাশাপাশি গ্রহীতাদের জন্য বিধিনিয়মে কড়াকড়ি আনার সিদ্ধান্ত নিয়েছে ওলাফ শলৎজ সরকার।
তারই ধারাবাহিকতায় বড়দিনের পরপরই আগামী 28শে ডিসেম্বর থেকে টিকা গ্রহীতারা যেখানে 10 জন এক হতে পারবেন, সেখানে টিকা নিতে অনাগ্রহীদের অনুমোদন মিলেছে একই ঘরের মাত্র 2 জনের। সেই দিনটি থেকে বন্ধ থাকবে সব ধরনের ক্লাব, ডিস্কো কিংবা নাচের স্থান। বড় কোনো অনুষ্ঠানে থাকবে না দর্শকদের উপস্থিতিও। আগামী বছরের 15ই মার্চ পর্যন্ত প্রবীণদের যে কোনো সেবা কিংবা আবাসস্থলে কর্মরতদের দেখাতে হবে টিকা গ্রহণের সার্টিফিকেটও। এমনকি করোনার তাণ্ডবে ফুটবল বা অন্যান্য খেলাধুলায়ও মাঠে থাকবে না কোনো দর্শক। পরিস্থিতির আরও অবনতি হলে বন্ধ করে দেয়া হতে পারে প্রবাসীদের আয়ের প্রধান উৎস রেস্তোরাঁও। জার্মানি আগামী 28 তারিখ থেকে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। যেমন 10 জনের বেশি একত্র হওয়া যাবে না এবং 31কে কেন্দ্র করে সকল ধরনের গণজমায়েত এবং আতশবাজি নিষিদ্ধ থাকবে। এদিকে দেশ জুড়ে টিকাদান কার্যক্রমে গতি আনতে সব রকমের চেষ্টা অব্যাহত রেখেছে নতুন স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখের মন্ত্রণালয়। গত কয়েক সপ্তাহের ব্যবধানে নতুন 28 লাখ এবং সর্বমোট 70% নাগরিক টিকার আওতায় এলেও নতুন করে আবারও করোনায় আক্রান্ত হওয়ায় বিব্রত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আগের যে কোনো ভ্যারিয়েন্টের তুলনায় অতি দ্রুত সংক্রমণশীল। তবে আমি মনে করি আতঙ্কিত বা হতাশ না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলার অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া উচিত। দেশটির সরকার, রাজনীতিবিদ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন প্রথম পর্যায়ে বড়দিনের উৎসব আর নতুন বছরের জনসমাগমের ঝুঁকি সামলানো গেলে করোনায় সংক্রমণ ও মৃতের ঊর্ধ্বগতি কিছুটা হলেও কমানো সম্ভব হতে পারে। জার্মানির জাতীয় স্বাস্থ্য সংস্থা রবার্ট কক ইনস্টিটিউটের তথ্য মতে গত কয়েক সপ্তাহ ধরে জার্মানিতে 50 থেকে 70% মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন, যারা ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন কিংবা করোনার দ্বিতীয় এবং বুস্টার ডোজ পেয়েছেন। আর এই বিষয়টি দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ মনে করছেন এদেশের সাধারণ নাগরিকেরা। তাই টিকা নেওয়ার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর পরামর্শ পুষ্টিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রন আরও ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণের চতুর্থ ঢেউ। এই সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না শিশু ও বৃদ্ধরাও। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ভাইরাসের। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে ডেল্টার চেয়েও দ্বিগুণ হারে। গেল মাস থেকে শুরু হওয়া করোনার চতুর্থ ঢেউয়ে গণহারে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্করাও। ওমিক্রনের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কোয়াজুলু নাটাল, জোহান্সবার্গের গাউটিং ও কেপটাউন প্রদেশে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামেও। ব্যাপক হারে ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে টিকাদানে পিছিয়ে থাকাকেই দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণে তাগিদ দিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার এবং চিকিৎসা বিজ্ঞানীরা। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আতঙ্ক কাটছে না প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। ব্যবসা বাণিজ্যের মন্দাভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এখানকার প্রবাসী বাংলাদেশিরা যেহেতু ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ রিটেল বিজনেসের সাথে জড়িত, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মারাত্মকভাবে সংক্রমিত হচ্ছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। আমরা সবাই আতঙ্কিত এবং বিপদগ্রস্ত ভাবে আছি। ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ অনলাইন টেলিসেবা দিয়ে যাচ্ছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। অনেকেই ভাষাগত দুর্বলতার কারণেও যেতে চায় না। এটা সম্পূর্ণই ভুল। আমরা যারা বাংলাদেশি ডাক্তার এখানে আছি, আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রায় 24 ঘন্টা বিভিন্ন টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। যখনই কখনো উপসর্গ দেখা দিবে, সাথে সাথে নিকটস্থ ডাক্তারের সার্জারি, হাসপাতাল, ক্লিনিক অথবা ফার্মাসিতে গিয়া সেবা নেবেন এবং টেস্ট করাবেন। প্রাণঘাতী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। গেল মাস থেকে শুরু হওয়া নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে বাদ যাচ্ছে না কম বয়সী শিশু থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধরাও। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে বড়দিন ও নতুন বছরের উৎসব পালনকে ঘিরে যে কোনো জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবের দিনগুলোতে শহরের রেস্তোরাঁ এবং পানশালা খোলা থাকবে। তবে সেখানে প্রবেশ করতে পারবেন রেস্তোরাঁর আসনের 50% মানুষ। পাশাপাশি সেখানে প্রবেশে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লিতে এ পর্যন্ত 57 জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। কুয়েতে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন শর্ত বেঁধে দিয়েছে দেশটির সরকার। লাইসেন্সের জন্য 600 দিনার বেতন ধার্য সহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহারের কথা জানিয়েছে দেশটির সরকার। এতে লাইসেন্স হারানোর শঙ্কায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়েত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রবাসীদের 600 দিনার বেতন পেতে হবে। সরকার নির্ধারিত বেতনের শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহার করা হবে। ড্রাইভার পেশায় যারা লাইসেন্স পেয়েছেন তবে পেশা পরিবর্তন করে অন্য কাজ করছেন, এক্ষেত্রেও তাদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেয়া নতুন শর্তের কারণে অনেক প্রবাসী তাদের লাইসেন্স হারানোর শঙ্কায় রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসকে কূটনৈতিকভাবে চলমান সংকটের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তাদের পেশা পরিবর্তন করেছে এবং তারা যদি কুয়েত সরকারের ফিল্টারিং সিস্টেমে যদি আওতাভুক্ত হয় তাহলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে এবং এছাড়াও আমাদের অনেক প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স হারাতে হবে। এখন আমরা কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের এবং কূটনৈতিক সহায়তা কামনা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানায়, এরই মধ্যে 2,50,000 ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। সময় সংবাদ, কুয়েত। আফগানিস্তানের তীব্র মানবিক সংকট তৈরির পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তালেবান কাবুল দখলের পর যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে আফগান অ্যাকাউন্ট জব্দ করার সমালোচনাও করেন ইমরান খান। এদিকে অর্থনৈতিক সংকটের কারণে আফগান তরুণ প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের মুখে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তালেবান শাসন ক্ষমতায় আসার পর থেকে তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে আফগানিস্তান, আর এ কারণে মানবিক সংকট তৈরি হচ্ছে দেশটিতে। এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের এমন আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। আফগানিস্তানে মানব সৃষ্ট এক সংকট তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জব্দ করা আফগান হিসাব খুলে দেয়া হলে এবং তাদের ব্যাংক ব্যবস্থায় তারল্য প্রবাহ অব্যাহত রাখলে এ সংকট এড়ানো যেত, কিন্তু এ কথা জানার পরেও মার্কিন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর আগে রোববার পাকিস্তানে 57টি মুসলিম প্রধান দেশের জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আফগানিস্তানের সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। তাতে হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট ফান্ড নামে একটি তহবিল গঠনের পাশাপাশি খাদ্য নিরাপত্তার কর্মসূচিও চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে মঙ্গলবার আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, আফগানিস্তানের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা শিথিলের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র, যাতে করে দেশটির সাধারণ মানুষ অর্থ সহায়তা পায়। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে দুর্নীতি কমলেও অর্থনৈতিক সংকটের কারণে দেশটির তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও দেশটির সাধারণ জনগণ। তালেবান ক্ষমতায় আসার পর আমরা নিরাপদ, এখন কোনো দুর্নীতি নেই, কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো আমরা কর্মহীন ও দারিদ্র্যের মুখে পড়েছি। সরকারি কর্মজীবীরা গেল কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, শ্রমিকরা কোনো কাজ পাচ্ছেন না। এই পরিস্থিতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। আফগানিস্তানের নারীদের ভবিষ্যৎ অন্ধকার। তালেবান যদি সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের অধিকার দেয় তাহলে আগামী দিনে নারীরা অনেক এগিয়ে যাবে, আর যদি বাধা দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তালেবান সরকার চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।
হঠাৎ স্থগিত করা হলো লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার এই নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিতের ঘোষণা দিল দেশটির নির্বাচন কমিশন। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্বাচন স্থগিত করা হলেও এর কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন। তবে দেশটির সংসদীয় কমিটি জানিয়েছে, সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়ায় এখনই নির্বাচন সম্ভব হচ্ছে না। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যে অন্য সব ইউরোপীয় দেশের চেয়ে ইতালিতে বসবাসরত প্রবাসীরা এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন নাগরিকত্ব গ্রহণে। সামান্য সতর্কতা অবলম্বন না করার কারণে অনেকেই পাচ্ছেন না দেশটির পাসপোর্ট। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্যছবি নিয়ে রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। চাকরির পাশাপাশি প্রায় 30,000 ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসীরা। ছোটখাটো ব্যবসা, মুদি দোকান, রেস্তোরাঁ, কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পেও দেশটির প্রবাসী বাংলাদেশিদের শক্ত অর্থনৈতিক অবস্থান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও ইতালি প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি পিছিয়ে দেশটির নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে। এদিক দিয়ে বাংলাদেশিদের চেয়ে অনেক এগিয়ে মরক্কো, আলবেনিয়া, তিউনিসিয়া, ফিলিপিন্স, ভারত ও পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশ। নিজেদের সামান্য সতর্কতা অবলম্বন ও পরিকল্পনায় সহজেই ইতালির পাসপোর্ট পেতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে প্রায় 2 লক্ষ প্রবাসীর বাস, কিন্তু আমাদের ইতালিয়ান পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি। আমাদের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, আলজেরিয়ান, ফিলিপিন আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কারণ আমরা আমাদের রেসিডেন্টটা কন্টিনিউ করতে পারি না, আর আমাদের যে বাৎসরিক একটা যে ইনকাম ওইটা আমরা ভালোভাবে ঠিকমতো দেখাইতে পারি না। আমরা ইটালি প্রবাসী, ইটালির নাগরিকতা পাইতে হইলে 3 বছরের রেদিত্ব থাকতে হইব এবং 10 বছরের রেসিডেন্ট থাকতে হইব একটা না, আর কোনো দুর্নীতি এবং ক্রাইম কোনো দুর্ঘটনা না ঘটে ক্লিয়ার থাকতে হইব কাগজপত্রের ভিতরে, তাইলে কোনো সমস্যা হবে না। ইটালিতে প্রায় 2 লাখের বেশি বাংলাদেশি প্রবাসীরা বৈধভাবে বসবাস করছি, কিন্তু সেই তুলনায় ইটালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা খুবই নগণ্য। তবে আমি মনে করি আমাদের রেসিডেন্স কার্ড এবং কাজের কন্ট্রাক্ট যদি কন্টিনিউ আমরা রাখতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই ইউরোপিয়ান তথা ইটালীয় পাসপোর্ট বহনকারীদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে আমার বিশ্বাস। করোনা মহামারীর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন 5,87,720 জন বিদেশি নাগরিক। 2020 ও 2021 সালের নাগরিকত্ব নিষ্পত্তির সংখ্যা মোট আবেদনের মাত্র 67%। সবশেষ 2019 সালের নিষ্পত্তিকৃত আবেদনকারীদের প্রায় 94% নাগরিকত্ব গ্রহণ করেছেন। সবচেয়ে বেশি 26,033 আলবেনিয়ান ও 15,812 মরক্কোর, 10,000-এর বেশি করে ব্রাজিলিয়ান ও রোমানিয়ান, মেসিডোনিয়ান প্রায় 5,000। তালিকায় ষষ্ঠ অবস্থানে ভারতীয়দের সংখ্যা 4,683 জন এবং তালিকায় দশম পাকিস্তানিদের সংখ্যা 2,722 জন। বাংলাদেশিদের নাগরিকত্ব গ্রহণ সংখ্যা 2,211 জন, যা ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ও অর্থনৈতিক গুরুত্বের সঙ্গে বেমানান। ইতালিতে প্রায় 53 লাখ প্রবাসীর বসবাস, তার মধ্যে প্রায় 13 লাখ ইতালীয় পাসপোর্টধারী। দেশটিতে সব মিলিয়ে প্রায় 20,000-এর মতো বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক রয়েছেন, যাদের অধিকাংশই আবার যুক্তরাজ্য সহ ইইউর অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। ইতালীয় পাসপোর্ট থাকলে ইইউর সব দেশে সম অধিকার নিয়ে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ পাওয়া যায়। ইতালিতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রয়োজন অধিক সংখ্যক বাংলাদেশের ইতালির নাগরিকত্ব ও লাল পাসপোর্ট গ্রহণ করা। সময় সংবাদ, ইতালি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর থেকে আয়ারল্যান্ডে অনেক পণ্যের মূল্য কয়েক দফা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এ নিয়ে উদ্বিগ্ন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে আগামী 31 জানুয়ারি। এই 1 বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনেক পণ্যের মূল্য হু হু করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশীয় শাকসবজির দাম। কোনো কোনো সবজির দাম বেড়ে দ্বিগুণের রেকর্ডও হয়েছে। ব্রিটেন ছাড়াও বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ডে আসা পণ্যের একই হাল। ব্রেক্সিটের আগে যে সবজি কেজি প্রতি বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকায় বিক্রি হতো, তা বেড়ে এখন 600 থেকে 800 টাকা।
যেহেতু দেশীয় পণ্যের অধিকাংশই ব্রিটেন হয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করে, তাই ব্যবসায়ীদেরও গুনতে হয় বাড়তি কর। ব্রিটেন ইউরোপে থাকাকালীন এই বাড়তি কর প্রযোজ্য ছিল না। বর্তমানে শুধু ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব উৎপাদিত মালামাল প্রবেশে কোনো কর দিতে হয় না। পণ্যের মূল্য বৃদ্ধির বড় একটি কারণ এটি। তবে সাধারণ ভোক্তাদের আয় ব্যয়ের হিসেবে এই মূল্য বৃদ্ধি ভাবিয়ে তুলছে তাদের। ব্রেক্সিটের পর শাকসবজি এবং মাছের দাম আসলে খুব বেড়েছে, আর এইভাবে চলতে থাকলে সেটা আমাদের জন্য মোটেও সুখবর নয়। ব্যবসায়ী এবং সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছি। ব্যবসায়ীরা বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যেই বিক্রি করে, তাই তাদের কোনো ক্ষতি নেই। ক্ষতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। মূল্য নিয়ন্ত্রণ না করলে দেশীয় জিনিসের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাবে। পরিবহন ব্যয়, সঠিক সময়ে ফ্লাইট না পাওয়া ও কর বৃদ্ধিকেই অতিরিক্ত দাম বাড়ার কারণ বলে দাবি ব্যবসায়ীদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেখছেন আন্তর্জাতিক সময়। সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আর মাত্র কয়েক ঘন্টা, বড়দিনের আমেজ যেন রাতের আলোয় ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। উৎসবের আগাম স্বাদ নিতে এরই মধ্যে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সবাইকে নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পার্ক স্ট্রিট নিয়ে কৌতূহলের শেষ নেই। ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 2.7 কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুনিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন। 1762 সালে তৈরি হয়েছে এই স্ট্রিট। এক সময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ, তাই অনেকেই বাদামতলাও বলতেন পার্ক স্ট্রিটকে। যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই, তবে আছে শুধু পার্ক স্ট্রিট। সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন অ্যাংলো ইন্ডিয়ানরা। তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ, পানশালা, গির্জা এবং অফিসও। ইতিহাসের সাক্ষী এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি অবাঙালিরা। বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিটের আলোয় স্নান করা। ইতিহাসই একটা, এবং বরাবরই আমরা আসি এবং খুব আনন্দ করি। এই অ্যালেনের এই প্রোগ্রামটা আমি কোনো বছর দেখিনি, যেহেতু 25-এ বন্ধ থাকে, তো এটা দেখলাম। অসাধারণ সাজানো, আর পার্ক স্ট্রিট তো অনবদ্য, মানে এখানে এই সময়ের মজাটাই আলাদা। বছরের শেষ সময়টুকু যে এইভাবে ভালোভাবে কাটানো যায়, খুব ভালো লাগে। ডাবল ডোজ তো আছে, ওমিক্রনেরও ভয় রয়েছে সবারই, মাস্ক পরে সবাই ঘুরছে। আর মাত্র কয়েক ঘন্টা পর বড়দিনের মূল আয়োজন। পার্ক স্ট্রিটের এই সময়টায় সাধারণত তিল ধরনের জায়গা থাকে না। উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ। রাত যত গভীর হচ্ছে, ততই যেন এই পার্ক স্ট্রিটের আলোর রোশনাইয়ের গভীরতাও বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, বড়দিনের অপেক্ষায় গোটা কলকাতা। তাই কলকাতার মানুষের এখন দ্রষ্টব্য এই পার্ক স্ট্রিট, এবং অবশ্যই পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ এই আলোর রোশনাই। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। 6 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক। সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।